ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি। সিলেটে যে নির্বাচন করছেন যে প্রার্থীরা, তারা কিন্তু ব্যস্ত দিন পার করছেন। আজকে আমার সাথে আছেন সিলেট 1 আসনের ধানের শীর্ষের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ইতিমধ্যে তিনি মৌলিক কিছু বিষয় নিয়ে 11 দফা ইশতেহার ঘোষণা করেছেন। মানুষের উন্নয়নে, জনগণের কল্যাণে তিনি এই ইশতেহারে তুলে এনেছেন অনেকগুলো বিষয়। নারীদের উন্নয়ন, বেকারত্ব দূরকরণ এবং নগরের উন্নয়নের বেশ কিছু বিষয় তিনি তুলে এনেছেন। আজকে ওনার সাথে কথা বলবো তার নির্বাচনী প্রচারণা এবং মানুষের যে মৌলিক বিষয় চাহিদাগুলো নিয়ে তিনি কাজ করছেন সেগুলো কতটা বাস্তবসম্মত। মুক্তার ভাই, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আপনি নিশ্চয়ই ব্যস্ত দিন পার করছেন, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ এখনো আছে, এখনো সন্তোষজনক বলা যায়। একদ্বন্দ্বে ধূসরার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে দোষারোপ করছেন। বিষয়গুলো আসলে আপনাকে কিরকম ব্যথিত করে বা আপনি এগুলোকে কিভাবে দেখছেন? ব্যথিত তো করেই। প্রথম কথা হলো, আপনি যদি এমন একটা অভিযোগ করেন যে অভিযোগের সারবত্তা আছে, তাহলে এক কথা। আরেকটা হলো, যেই প্রচারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, এবং সেটা এমন কোন রাজনৈতিক দল করে যারা আবার আগামী দিন দেশকে নেতৃত্ব দেওয়ার অভিলাষ পোষণ করে, তার নেতৃত্ব দিতে চায়। আমার ঋণ আছে, সেই ঋণের পরিমাণ আমার সুদে আসলে জমে সেটা হচ্ছে 840 কোটি। তাদের বড় বড় নেতারা এবং তাদের যে বট বাহিনী, মানে যেটা ফেসবুকে তাদের যারা কমেন্ট করে, একই কথা 840 কোটি টাকা ঋণ নেয়া কি কোনো অপরাধ? আচ্ছা, আমি 840 কোটি টাকা ঋণ নিয়ে নেই। আমার আদতের ঋণ ছিল 280 বা 90 কোটি টাকা। আমি যে পরিমাণ ঋণ নিয়েছি তার থেকে বেশি আমি পরিশোধ করেছি। তাহলে আমার এই ঋণটা হয়েছে সুদে আসলে জমে হয়েছে, কারণ বছরের পর বছর সরকার আমাকে আমার প্রতিষ্ঠানগুলি চালাতে দেয়নি। আমি গ্যাস পাই নাই প্রায় 6.5 বছর, গ্যাসের কারণে প্রতিষ্ঠান চালাতে পারিনি। আমার আর্থিক প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে চালাতে পারিনি। আমি এই বিগত সরকারের নির্যাতনের শিকার, অর্থনৈতিক নির্যাতনের শিকার। আর যারা মানে আমার প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা, দুঃখিত হওয়ার কথা, যেহেতু তারা একটা রাজনৈতিক দল এবং তারা সেই বিগত সরকারের আমলে দল হিসাবে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তারা যাদের উপর অত্যাচার হয়েছে তাদের প্রতি যেখানে সহানুভূতিশীল হওয়ার কথা, সেখানে তারা অপপ্রচার চালাচ্ছেন। আর যিনি অপপ্রচার চালাচ্ছেন তিনি এবং তিনারা আওয়ামী লীগের সাবেক মেয়র মদরুদ্দিন আহমেদ কামরান সাহেবদের সাথে পার্টনারশিপ করে দশকের পর দশক সিলেটে আরামে ব্যবসা বাণিজ্য করেছেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদের প্রশাসন তাদের মানে গায়ে কোনো ফুলের টোকাও দেয় নাই। তারা জমি জমার ব্যবসা করেছেন, তারপরে তারা বড় বড় হাসপাতালের এখন কর্ণধার। যখন তাদের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, সেই সময় তারা ওই দলের লোকদের সাথে পার্টনারশিপ করে ব্যবসা করেছেন। সেই লোকগুলি আমার মানে নৈতিকতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। আমাকে বলেন আপনি, মানে আমি হাসবো না কাঁদবো? ধন্যবাদ। আরেকটি বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 11 দফা একটা ইশতেহার দিয়েছেন, অনেকগুলো বিষয় আপনি তুলে এনেছেন। আসলে গত 17 বছর আমরা অনেক প্রকল্প নিয়ে, অনেক আশা নিয়ে শুনেছি বিগত সরকারের আমলে, সেগুলো আসলে পরিপূর্ণ বাস্তবায়ন আমি অনেক ক্ষেত্রে আমরা দেখিনি। সেই ক্ষেত্রে আপনি অনেক এই ইশতেহারে প্রতিটি লাইনে আপনি শেষে বলেছেন যে হবে, আসলে কি হবে? দেখেন, আমার পরিকল্পনাগুলি এবং এটির ভাষা দেখলে আপনি বুঝবেন যে এগুলির পিছনে অনেক মানে যত্ন নিয়ে জিনিসগুলি করা হয়েছে। আমরা এগুলির উপর স্টাডি করেছি। সিলেটে এখন যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্ট আমরা মধ্যমেয়াদে জিনিসটাকে অ্যাড্রেস করতে পারবো যদি আমরা এখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে একটু ফ্লারিশ করার পিছনে ছুটি। এবং এটা মোটেও কঠিন না। আমরা সরকারি কিছু নীতি সহায়তা দিলে আমরা এই দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি যারা আছেন তাদের অনেককে উদ্বুদ্ধ করতে পারবো সিলেটে এসে মিল ফ্যাক্টরি করার জন্য, একটা ট্রেন্ড সেট করে দেওয়ার জন্য। আমি আত্মবিশ্বাসী এই বিষয়টায়। দ্বিতীয়ত হচ্ছে, সিলেটে গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে, সুতরাং এটা কঠিন না। আমাদের সিলেটে অনেকেই সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে, অনেকগুলি ফার্ম। আমি দেখেছি যদি আমরা কিছু লজিস্টিক সাপোর্ট দিই, এদের কিছু প্রণোদনা দিই, কিছু পলিসি সাপোর্ট দিই, তাহলে এই সেক্টরটার উপরে এক ঝাঁক তরুণ তরুণী আমরা তৈরি করতে পারবো এবং
এদের আমরা বাইরে থেকে কাজ নিয়ে আসার মতো পরিবেশ এখানে হবে। আমাদের এখানে দরকার একটা এআই লার্নিং সেন্টার, কারণ এআই এখনকার প্রযুক্তি সফটওয়্যার থেকে এআই তে চলে যাচ্ছে। সুতরাং বিশ্বের সাথে প্রতিযোগিতায় সক্ষম থাকার জন্য আমার এআই প্রশিক্ষিত জনবল দরকার, সেটা আমার লক্ষ্য। পর্যটন, এটা তো প্রাকৃতিকভাবেই সুন্দর সিলেট। আপনি আপনার ধর্মীয় ট্যুরিজম, এটার জন্য তো শাহজালাল শাহপুরান সাহেবের মাজারে হাজার হাজার লোক আসে। আমার দরকার এই সংশ্লিষ্ট অবকাঠামোগুলোর উন্নয়ন। আমি বিপুল পরিমাণ পর্যটক এখানে আকৃষ্ট করতে পারবো। সিলেটে জলাবদ্ধতা আছে, সেই জলাবদ্ধতা নিরসনের কি প্রকৃতিতে নিরসন হবে সেটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা আছে। আগামী দিনে কাজ হচ্ছে সেটার বাস্তবায়ন করা। আমি যে পরিকল্পনাগুলি এনেছি, আপনি এটার কোনোটাই অবাস্তবায়নযোগ্য না। এটার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা এবং আমাদের তরফে সচেতনভাবে চেষ্টা করা। আমরা প্রতিটাই বাস্তবায়ন সম্ভব এবং এক মেয়াদের মধ্যেই সম্ভব। আরেকটি বিষয় যেটি হচ্ছে বড় করে নানানভাবে আমরা সোশ্যাল মাধ্যমে দেখতে পাইছি যে সিলেটের একটা স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফুটপাত দখল করে রাখা, এবং সিলেটের কোনো ভালো গণপরিবহন নাই। সে বিষয়ে আসলে আপনার কি নজরদারি আছে? গণপরিবহন বলতে গণপরিবহন আগে আরেকটা সীমাবদ্ধতা আমাদের বলি, আমাদের সিলেটের নগরটা তো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, এটা তো সবাই স্বীকার করবেন। তো এখানে আমাদের যে পরিমাণ বসতভিটা সম্প্রসারিত হয়েছে সেই তুলনায় রাস্তাঘাট আমাদের নেহায়েতি অপ্রতুল। আচ্ছা, এটি একটি বড় সমস্যা। আপনি হরাইজন্টালি বলেন, ভার্টিক্যালি বলেন, আপনার যথেষ্ট সংখ্যক রাস্তা নাই। এখন এই রাস্তায় যে পরিমাণ রিক্সা বা সিএনজি চলাচল করে এবং ট্রাফিকের অব্যবস্থা, সেটার কারণে প্রায় প্রত্যেকটা রাস্তাতেই যানজট লেগে থাকে। তো এই ট্রাফিক ম্যানেজমেন্ট একটা ইস্যু। দ্বিতীয় হচ্ছে, আমরা যে পরিমাণ গাড়ি রাস্তায় দাঁড়ানো থাকে, আমরা যদি এক বা একাধিক জায়গায় কিছু মাল্টি লেভেল পার্কিং করি, তাহলে এই গাড়িগুলিকে সবগুলিকে আমরা রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসতে পারি। 3 নম্বর হচ্ছে, সিলেট শহরে যে পরিমাণ ভারী যানবাহন ঢুকে, সেই পুরো ট্রাফিক ফ্লোটাকে আমরা শহরের বাইরে নিয়ে যাব যদি আমরা চলমান বাইপাস প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করতে পারি। এইভাবে আমার লক্ষ্য হচ্ছে আগামী দিন সিলেটে মনোরেল করা যায় কিনা সেটা একটা ফিজিবিলিটি স্টাডি, সম্ভাব্যতা যাচাই করে দেখা। তো এগুলি সামনে নিয়ে আমরা আগাচ্ছি এবং আমার বিশ্বাস এটা অ্যাড্রেস করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনারা শুনছিলাম সিলেটের বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট 1 আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচন সামনে রেখে এবং তিনি নির্বাচিত হলে তিনি কি কি পরিকল্পনা করছেন এবং মানুষের জন্য কি কি কাজ করবেন সেগুলো বাস্তবায়ন নিয়ে তিনি আলোচনা করছেন। আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি, সাকিব আহমেদ মিঠু। আবারও দেখা হবে।